আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও আমার আসামির তালিকাটা অনেক লম্বা, অনেক বড়। আজকে ভাঙ্গারি ব্যাপারী ও কালিনুর বেগমের 3 কন্যাই আমার আসামির তালিকায় আছে। তো তাদেরকে তো আপনারা চেনেনি। এরপরেও যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের বোঝার সুবিধার্থে আমি আমার আসামিদের নামের তালিকাটা বলে দিচ্ছি। তো কালিনুরের বড় মেয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা, পরকের রানী সাগিনুর বা সাবিনা, মেকাবুত্রী যাত্রা দলের সর্দারনি মিম, এবং তাদেরকে ধুলাই করে যদি হাতে সময় থাকে তাহলে আমার ঘৃণিত লালু, দেয়াল টপকান্না লম্পট, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, দেশি কুত্তা বাপ্পিকেও ইচ্ছা মতো ধুলাই করার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ধুলাই চলে যাই। আর আপনারাও আপনাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেন। আমার ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যান। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর অবশ্যই আমার ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো শুরুতেই পরকের রানী সাগিনুরকে দিয়ে শুরুটা করি। শুরু করার পিছনে অবশ্য এই পরকের রানী সাগিনুরের নিজেরই দোষ বেশি, মানে তাকে আমার প্রথম আসামি হিসেবে বেছে নেওয়ার জন্য। সে ইদানিং অনেক নষ্টামি নোংরামি করতেছে, বা আমার সন্তান সারিকার উপরে, বা আপনারা যাকে মরিয়ম নামে চেনেন, মরিয়মের উপরে সে অনেক অন্যায় অবিচার বা মরিয়মের আদর যত্নে অনেক অবহেলা সে করে যাচ্ছে। মানে কেউ কেউ এটা নিয়ে অনেক পৈশাচিক আনন্দও পাচ্ছে, আর সবচেয়ে বেশি পাচ্ছে আমার শত্রুরা। এটা নিয়ে যতটা আনন্দ না পাইছে, আমার শত্রুরা বলতে এই পরকের রানী সাগিনুর, বাংলাদেশি ডাইনি মাগিনুর, মেকাবুতুরি, তার চেয়েও বড় শত্রু ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, দেশি কুত্তা, পরকের রাজা। তারা যতটা সুখ না পাচ্ছে আমার সন্তানকে কষ্ট দিয়ে, তার চেয়ে বেশি সুখ আরেকটা ডাইনির বা মুখোশধারী শয়তানের, ভণ্ড বাচালের বা একটা পতিতালয়ের রানীর লাগছে। সেটা হচ্ছে কাউয়ার, লেডিস কাউয়া, কাউয়ার ফিমেল ভার্সন। এটা আবার আপনারা ওই যে কাউয়া কা কা কা, ওই যে মানে ওবাইদুল কা কা কা, ওইটা ভাববেন না, ঠিক আছে? এটা হচ্ছে যে কাউয়া থেরাপির কাউয়া কা কা কা, ওইটা। তো তার মতন কাউয়াকে নিয়ে কোনো কথা বলার রুচি আমার হয় না, সেই জন্য আমি বাদ দিলাম, তাকে নিয়ে কোনো কিছু বলতে চাই না। তো আচ্ছা, আমি অন্য প্রসঙ্গে না যাই, এই কথাগুলো বলে শুধু শুধু সময় নষ্ট হবে। এই পরকের রানী সাগিনুর গতকালকে যেই ধরনের একটা ভিডিও আপলোড করছে, কতটা মানে মা নামের কলঙ্কিনী হইলে, জঘন্য চরিত্রের মা হইলে সে ছোট বাচ্চার আবেগ নিয়ে ব্যবসা করতে পারে, চোখের পানি নিয়ে, কান্না নিয়ে সে ব্যবসা করতে পারে। এইটা শুধু কিছু টিনের চশমা পরা অবিবেচক অসচেতন ভিউয়ার্সদের বিবেকের কাছে আমার প্রশ্ন। যারা আমাকে কমেন্ট করে, ভাইয়া সারিকাকে বা মরিয়মকে তার মায়ের কাছে থাকতে দেন, সে সেখানে থাকুক, তাকে আইনেন না, এটা সেটা। তো তাদের কাছে আমি বলি, যেই মা তার সন্তানের সাথে এত অন্যায় অবিচার বা সন্তানের প্রতি অবহেলা করে, সেই মায়ের কাছে কিভাবে, এটা তো মা না, সব মা তো শুধু জন্ম দিলেই মা হইতে পারে না, মা হয় না। তাদেরকে শুধু মা ডাকতে হবে, বা এটা তার পরিচয়, এই জন্য তাকে মা হিসাবে পরিচয় দিতে হয়। এছাড়া সবাই মানে মমতাময়ী মা সবাই হইতে পারে না, জন্ম দিলেই সবাই মা হয় না। অনেকে জন্ম না দিয়েও খালাও মায়ের চাইতে অনেক আপন হয় বা অনেক মমতাময়ী হয়, এবং অনেক সৎ মাও মায়ের চাইতে হাজার গুণে উত্তম বা ভালো হয়। আর এই পরকের রানী সাগিনুর তো বিশ্বের সবচেয়ে জঘন্যতম একটা মা, মা নামের কলঙ্কিনী, তাকে এমনি এমনি বলি না। এবার বলি তার ভিডিওতে সে কি কি মানে করছে, পৈশাচিক মানে অপকর্মগুলো করছে। এই যে তার টাইটেল এবং থাম্বনেলটা পড়ি। তার টাইটেল, আমার মেয়ের কষ্ট অনেক কান্না করতেছে, আমার মেয়ের কষ্ট অনেক কান্না করতেছে। আমি স্ক্রিনে দিয়ে দিব। ছোট বোন আমি দুজন একটা কাজ করার জন্য যাচ্ছি, দোয়া করুন সবাই। আর থাম্বনেল, এত বড় কষ্ট কে দিল এরকম করে কান্না করতে মরিয়ম। মানে এইসব মানে বলতে গেলে মানে
আপনাদেরও বুঝতে মানে আমি যদি স্ক্রিনে শেয়ার না করি আপনারা আমাকে মূর্খ সূর্খ মনে করতে পারেন যে আমি কোন পাঠ খেতে বা নাইট স্কুলে হয়তো বা পড়ালেখা করছি, এই জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আরেক লাইন, ছোট বোন ঢাকা থেকে বাড়িতে আসলো তার স্বামী নিয়ে, এই একটা লাইনই হয়তো বা সঠিক হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওতে সে একই দৃশ্য বারবার লাগিয়ে মানে মাঝখানের দৃশ্য শুরুতে লাগিয়ে ভিউয়ার্সদের আগ্রহ কৌতূহল বাড়ানোর চেষ্টা করছে, মানে ভিউজ বাণিজ্যটা যেন ঠিক মতো হয় সেই চেষ্টাটাই করছে। যে সারিকা এই ভিডিওতে খুব কান্নাকাটি করতেছিল, আর সেই কান্নাটা কোনো অভিনয় না, একদম মনের কষ্টে দুঃখে যন্ত্রণায় অনেক আঘাত পাওয়ার পরে কান্না করছে। আর ছোট বাচ্চারা অল্পতেই আঘাত পায় আর ছোট ছোট বিষয় নিয়ে আঘাত পায়। সারিকা এমনিতে খুবই ধৈর্যশীল বা অনেকটা মানে সে কি বলবো যে অল্পতেই খুশি, ঠিক আছে। এরপরে সে কম পারতে কান্না করে নাই, অনেক এর পরে তার চোখে কান্না আসছে যে এত এত প্রোগ্রাম যায়, এত এত অনুষ্ঠান যায়, সব মানে অধিকাংশ প্রোগ্রামে অনুষ্ঠানে তাকে ছেঁড়া ফাড়া বা পুরনো তানুমণ্ডলের পুরনো জামা চাপিয়ে পড়তে হয়, মেকআপ বুতুরির পুরনো জামাগুলো পরে তার জীবনযাপন করতে হয়। এবার মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েতে তানুমণ্ডল এবং মেকআপ বুতুরি তারা দুইজন বাদ, একবারে কি বলবো ওই ভণ্ড বাচাল মগজদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের পুরনো কাপড় পরিয়ে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়ের প্রোগ্রাম শেষ করে আসছে। তখনও আমার মেয়ে ধৈর্য ধরেছিল, কান্নাকাটি করে নাই। কিন্তু এই ভিডিওতে সে যেই দৃশ্যগুলো দেখাইছে, এই ভিডিওতে মানে খুবই নিম্নমানের মানে গজ কাপড়ের থান কাপড়ের কিছু কিনে সারিকার জন্য কয়েকটা বাড়িতে পরার জন্য রাফ ইউজ করার জন্য কয়েকটা জামা বানিয়ে দিচ্ছিল বা দিছে এই পরকের রানী সাগিনোর। মানে পেজ থেকে বা মার্কেট থেকে কিনে দিলে করে দিলে টাকা পয়সা বেশি লাগবে, খরচ বেশি হবে, তো থান কাপড় কিনে গজ কাপড় কিনে সে একটা টেইলার্সের মাধ্যমে কিছু জামা কাপড় বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, 5 সেট জামা বানিয়ে দিছে। কিন্তু একবার দেখেন সারিকা কোন মাপে জামা বানাবে, সেই মাপ দেওয়ার জন্য সারিকার একটা পুরনো পারফেক্ট সাইজের জামা নাই। এটা একবার আপনারা চিন্তা করে দেখছেন কেউ তার ভিডিওতে এটা নোটিস করছেন যে কোন জামাটা দিয়ে সারিকার জামা বানাবে সেই জামাটা আরেকজনের। এই জন্য সারিকার যে জামাগুলো বানানো হয়েছে একটা জামাও ঠিক মতো বানাইতে পারেনি সেই টেইলার্সের মানে দর্জি, সেই দর্জি বা টেইলার মাস্টার মানে সারিকার জামাগুলো কত মানে অনেক বড় বড় লম্বা, মানে এই জামাগুলো পরকের রানী সাগিনুরের গায়ে ফিটিং হবে। তো পরকের রানী সাগিনুর বলতেছে আচ্ছা তোমার খালা তো আসতেছে, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়েও পড়তে পারবে, তুমিও পড়তে পারবা। সে এই ধরনের উপহাস করতেছিল আমার মেয়ে সারিকার সাথে। তো সারিকা শেষ পর্যন্ত মানে কষ্টে, যে এত কষ্টে এত বছর পরে এতদিন পরে আমি কয়েকটা কম দামা নিম্নমানের জামা পাওয়ার একটা রাস্তা হয়েছিল, সেইটাও আমার বডির সাথে মানে ফিট হবে না, এগুলো ওই পরকের রানী সাগিনুরের গায়ে মানে দেওয়ানবাগির ফিমেল ভার্সনের মানে গায়ের মাপে হয়ে গেছে, এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির গায়ের মানে বডির মাপে হয়ে গেছে। তো এইটা দেখে সারিকা মনের কষ্টে আর কষ্টটা চেপে রাখতে না পেরে অনেক কান্নাকাটি করতেছিল। আর তখনও এই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর সে মানে কি বলবো সে একটু মন খারাপ করবে এইগুলো না করে কি ধরনের পৈশাচিক আনন্দ পাচ্ছিল তার মুখে, কি ধরনের হাসি লেগেছিল। আপনারা যারা ভিডিও দেখছেন তারা তো দেখছেনই, আর যারা দেখেন নাই তারা এখানে একটু দেখে নেন, আমি কিছু স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ফটকার বাচ্চা মানে এই মা নামের কলঙ্কিনী মানে কি বলবো একটা কমেন্ট পাবলিশ করে রাখছে যে এই ভিডিওতে আমি যেখানে আমার মেয়ে সারিকাকে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বউবাতে দাঁতের বাগানের পুরনো জামা পরিয়ে রাখার কারণে তাকে ধোলাই করলাম না, এখান থেকেও সে ছাড় পেয়ে গেছে। আমি বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে পরকের রানী সাগিনুরকে অনেকটা ছাড় দেই, ইচ্ছা করে ছাড় দেই যেন সে এই ভুলগুলো করতে থাকে। কিন্তু ওই যে কাউয়ার মতো কিছু থেরাপি মানে ভণ্ড বাচালের জন্য মুখোশধারী শয়তানের জন্য এই বিষয়গুলো মানে হট টপিক হয়ে যায়, তখন
ফ্রন্ট লাইনে চলে আসে, তখন ওই পরকের রানী সাগিনো, ডাইনি, মাগিনোর, মেকআপ বুতুরি তারা অনেকটা সচেতন হয়ে যায় আমার মেয়ের সারিকার সাথে ক্যামেরার সামনে এসে ভালো সাজার অভিনয় করে বা ভিউয়ার্সদের কাছে ভালো সাজার একটা অভিনয় করে। আমি চাই তারা পদে পদে ভুল করুক, মানে আমার সন্তান সারিকার সাথে যে অন্যায় অবিচারগুলো হয় বা তার সাথে যে পুরনো জামা কাপড় পরায়, খাওয়া দাওয়া কম খাওয়ায়, সারিকা ক্ষুধা লাগছে পানি চাচ্ছে পানি দিচ্ছে না, খাবার চাচ্ছে খাবার পাচ্ছে না, সে ক্ষুধার যন্ত্রণা কান্নাকাটি করতেছে, এইসব বিষয়ে কিন্তু আমি খুব কম প্রতিবাদ করি। কি কারণে জানেন? যে এই ধরনের ভুলগুলো যেন তারা প্রতিনিয়ত করতে থাকে। আমি যদি এগুলোর জন্য প্রতিবাদ করি, এগুলোর জন্য তাদেরকে ধোলাই করি, তাহলে তারা এই দোষগুলো তাদের ইয়েগুলো ক্যামেরার সামনে দেখায় না, তখন তারা এগুলো আড়াল করে রাখার চেষ্টা করে, হাইড করে রাখার চেষ্টা করে। তো তারা যাতে এই ভুলগুলো বারবার করে আর সেইগুলো যেন আমি ফুটেজ আকারে স্ক্রিনশট হিসেবে রেখে দিতে পারি, তারা যদি কখনো তাদের ভিডিও ডিলিটও করে ফেলে, আমার কাছে কিন্তু আমার আর্কাইভে এই দৃশ্যগুলো জমা হয়ে থাকে। আর এই দৃশ্যগুলো আমি এই কারণেই জমা করে রাখি, এগুলো যেন যে আমার মামলার কাজে আমি আমার বিচারককে দেখাইতে পারি। কিন্তু এই যে কিছু মানে ভিউজ ব্যবসায়ী, মানে রোস্টারদের জন্য, কাউয়ার মতো কিছু রোস্টারদের জন্য ওই নোংরা অমানুষরা, মানামের কলঙ্কিনীরা, ডাইনি পিশাচিনীরা সতর্ক হয়ে যায়, তখন তাদেরকে ধোলাই করতে পারি না। তো পরকের রানী সাগিনোর, তুই ভণ্ড বাচাল মুকুলতারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের পুরনো ড্রেস সারিকাকে পরিয়ে সেইখানে তুই গলাবাজি চাপাবাজি করে গেছিস যে তোর বোন বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা পাকিস্তানি ড্রেস নিয়ে আসছে সারিকার জন্য মালয়েশিয়া থেকে। তোর মুহের মধ্যে কি বলবো, পছন্দ আমি মত্যা দিবার গেলেও তোর মুখে মোতার মতন রুচি আমার নাই, ফকিন্নির বাচ্চা। না, আমি ভিডিও বানানোর আগে চিন্তা করছিলাম তোকে বকা দিব না, মানে তোর কোনো আসল উপাধি টুপাধি বলবো না, তোকে তুমি করে সুন্দর করে বলবো। আচ্ছা যা এখন বলি, এতক্ষণ যা বলছি এগুলো ভুল হয়ে গেছে, রাগে করে ফেলছি, আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আবেগে কই আলছি, এর জন্য থুকু, ঠিক আছে, অলব্য অব্য বা সরি যেটাই ইয়ে করিস। শোনা, তুমি আমার সন্তানটার সাথে এরকম কইরো না। হ্যাঁ, তোমার সন্তান মরিয়মের সাথে বা আমার সন্তান সারিকার সাথে তুমি এই অন্যায় অবিচার আর কইরো না। সে আর খুব বেশি দিন তোমার এখানে থাকবে না, খুব অল্প দিনের অতিথি হিসাবে সারিকা তোমার কাছে আছে। আর সারিকাকে দিয়েই তো তুমি আয় রুজি করে পেটের মধ্যে একটু দানা পানি দিতে পারতেছো, ভোগ বিলাসিতাগুলো করতে পারতেছো। তো যেই গাছের ফল খেয়ে তুমি জীবিকা নির্বাহ করতেছো, বা যেই সোনা ডিম পাড়া হাঁসের ডিম খেয়ে তুমি জীবিকা নির্বাহ করতেছো, তোমার পালিত ছেলেদেরকে জুনিয়র পরকের রাজা এবং সিনিয়র পরকের রাজা বা তোমার শাশুড়ি ননদদেরকে সেবা যত্ন করতে পারতেছো, তোমার মা বাপের দেখা মানে শোনা করতে পারতেছো, তাদেরকে হাত খরচ দিতে পারো, এই যে মানে বোনদের সাথে দোলাভাইদের সাথে এত নষ্টামি নোংরামি করতে পারো, তাদেরকে গিফট দিতে পারো, এগুলো কোথা থেকে আসে? তুমি একবার চিন্তা করছো? এগুলো আমার সন্তান সারিকার জীবন ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে, তার কেরিয়ারটা ধ্বংস করে দিয়ে তুমি এইগুলো করতে পারতেছ। তো যেই সারিকা দ্বারা তুমি এত আয়রুজি করতে পারতেছ, আর অল্প কিছুদিনের অতিথি তোমার এখানে সারিকা, তো তার সেবা যত্নটা, তার টেক কেয়ারটা তুমি একটু ভালোভাবে করাটা উচিত না? তুমি আর আমার সন্তানের উপর বা তোমার সন্তানের উপর কোনো অত্যাচার অবিচার কইরো না, ঠিক আছে? অবহেলা কইরো না। যেই মানে হাঁস সোনার ডিম পারে তাকে এক্সট্রা একটু যত্ন করতে হয়, কিন্তু আমি যেই দিন সারিকার কাছে, সারিকার মন থেকে ভয় ডরটা দূর করে দিতে পারবো, তার কাছে শুধু হাতটা বাড়িয়ে দিব যে মা তুমি আমার কাছে চলে আসো, এটা তোমার জন্য সবচেয়ে নিরাপদ স্থান, সেদিন তোমাদের মুখের মধ্যে সারিকা কি পরিমাণ থুতু মারবে, মানে সারিকার সাথে যে অন্যায় অবিচারগুলো করতেছে এগুলোর জন্য সারিকা কি পরিমাণ মানে ইয়ে মানে তোমাদের উপর প্রতিশোধ পরায়ণ হইতে পারে। আমি যদি সারিকাকে প্রতিশোধ নিতে অনুমতি দেই বা তোমাদের উপর প্রতিশোধ পরায়ণ করে তুলি, তখন তোমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখো। হ্যাঁ শোনা, তুমি এমন কইরো না, আমাদের না এটা ভালোবাসার ফসল। দাঁতের বাগান আমার কাছ থেকে এত দামি একটা উপহার পায় নাই। তুমি এই সারিকার মতো যে ফুটফুটে একটা মানে পরীর মতো একটা মেয়ে পাইছো, এটা তো মাথায় তুলে নাচার মানে ইয়ে ছিল। সেখানে কি বলবো যে আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে
তুই আমার সন্তানের উপর অত্যাচার বিচার অনাচার করে তুই পৈশাচিক আনন্দ উপভোগ করিস। সাগিনুরের বাচ্চা, মা নামের কলঙ্কিনী। তোকে আমি রাগের মাথায় বলি আর সুন্দর করে বলি, যেই ভাষায় তুই বুঝিস, তোকে যেই কথাগুলো বললাম, যে ভবিষ্যতে সারিকার হাতে তুই লাঞ্ছিত অপমানিত হইতে না চাইলে সারিকার সাথে আর কোনো অন্যায় অবিচার করিস না। যতটুকু নষ্টামি নোংরামি করছিস, এগুলোই আমার সন্তানের সাথে যে অন্যায় অবিচারগুলো করছিস, এগুলোই আদালতে দেখানোর জন্য যথেষ্ট। ঠিক আছে? আর নতুন করে তোর কিছু করতে হবে না। সেখানে আর কোনো গলাবাজি চাপাবাজি করিস না, আর আমার সন্তানের সাথে এই অন্যায় অবিচারগুলো করিস না। ঠিক আছে? যে সারিকা নতুন জামা বানাবে, তার মানে পুরনো এরকম একটা জামা নাই যে জামাটা সে টেইলারের দোকানে দিবে যে এই জামার মাপে আপনি নতুন একটা জামা বানিয়ে দেন। এইটা মানে কতটা মানে কি বলবো, বাবা হিসেবে দেখে আমার মানে কতটা কষ্ট লাগে। তুই কিনে দিতে পারিস না ফকিনের বাচ্চা, তাহলে তুই তোর সন্তান না, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে, বা তোর কাছে থাকতে আমার সন্তানকে আমি এই যে গিফট করলে কোনো কিছু কিনে দিলে সেগুলো তাকে ব্যবহার করতে দিস না কেন ফকিন্নির বাচ্চা? যে তোর কাছে থাকুক, যে কতদিন পর্যন্ত আমার মামলাটা চলতেছে তো ইয়ে থাকুক, সারিকার সাথে আমাকে দেখা সাক্ষাৎ করার ইয়ে দে, তার যত মানে প্রয়োজন আছে সেগুলো পূরণ করার মানে অধিকার আমাকে দে। সারিকা যেন আমার সাথে কথা বলতে পারে, তার মনের ভাবটা প্রকাশ করতে পারে, এই মানে তার কি চাওয়া পাওয়া আছে এগুলো যেন প্রকাশ করতে পারে, আমার কাছে চাইতে পারে, সেই সুযোগটা দে ফকিন্নির বাচ্চা, মা নামের কলঙ্কিনী, পরকের রানী সাকিনা। তোকে নিয়ে কথা বলতে বলতে ভিডিও মানে এতটা লম্বা হয়ে গেছে। ওই ভিডিওতে মানে আর কি কি করছিস এগুলো নিয়ে আর কোনো কথাই বললাম না। এবার মাগিনুরকেই কখন ধুলাই করব, মেকআপ বুতুরিকেই কখন ধুলাই করব। আচ্ছা, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিজে এই ধরনের একটা টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছে, সেইটার টাইটেল ও থাম্বনেলটা আগে আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে যদি হাতে সময় থাকে তাহলেই কেবল বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ও দেশি কুত্তাকে ধুলাই করার চেষ্টা করব। তো মেকআপ বুতুরি গতকালকে যে ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওতে থাম্বনেলে লিখছে, জমি কিনবো তাই গলার চেন, কানের দুল, হাতের আংটি সব বিক্রি করে দিচ্ছি। আর এক লাইন যে কান্না চলে আসলো শখের সোনার জিনিসের জন্য। মানে নতুন একটা মানে ধান্দা বা মানে পায়তারা সে শুরু করছে, নতুন একটা নাটক শুরু করছে, কান্না করে ভিউয়ার্সদেরকে ইমোশনাল করে ভিউয়ার্সদের কাছ থেকে সাহায্য মানে নেওয়ার একটা ইয়ে, মানে কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা এইগুলো দেখেও গলে যায়, মোমের মতো গলে গিয়ে, আপু তোমার ফোন নাম্বারটা দাও, তোমার সাথে আমি কথা বলবো, তোমাকে আমি সাহায্য করব, তোমার এই জিনিসগুলো মানে আমার কাছে টাকা থাকলে কিনে নিতে হবে, তোমাকে আমি ধার দিব, তুমি আমার কাছ থেকে ধার নাও, এই সেই কত মানে রকম কমেন্ট যে কিছু মানে টিনের চশমা পরা কিছু মানুষের, এরা এই ধরনের নিকৃষ্ট চরিত্রের রাতের রানীদেরকে জেনে বুঝে এই ধরনের চাটুকারিতা মার্কা কমেন্ট করতে পারে, তাদের প্রতি সহানুভূতি দেখাইতে পারে। এইসব সহানুভূতিতে যে তারা কোনো মানে পুণ্যের ভাগিদার হবে না, উল্টো আরো গুণাগার হবে, এইটা এইসব অসচেতন অবিবেচক টিনের চশমা পরা ভিউয়ার্সদেরকে কে বুঝাবে? এই দায়িত্ব কে নিবে? আচ্ছা, তার টাইটেলটা পড়লাম না। তো এই ভিডিওতে সে কি দেখাচ্ছিল, সে দেখাচ্ছে যে সে ওই যে জমি কিনবে, টাইটেল থাম্বনেলের সাথে তার কন্টেন্ট বা ইয়ের অনেকটা মিল ছিল। এই মনে হয় জীবনের প্রথম বা অনেক বছর পরে জীবনে কয়েকটা টাইটেল সত্যি বলে ইয়ে করছে। কিন্তু এখানেও ওই যে জমি কেনার জন্য বা ইয়ে করার জন্য মানে সে বুঝাইতে আসছে তার কাছে টাকা পয়সা নাই। এখন সামান্য 1,00,000 টাকার সোনা দানা সে বিক্রি করছে, তার অনেক শখের স্বর্ণের চেন এটা সেটা, আর তার পুরনো কিছু সোনা দানা নাকি চুরি হয়ে গেছে, এই সেই। তাদের জিনিসও চুরি হয়, এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? আর তাদের জিনিস চুরি হইলে হয়তোবা মানে কি বলবো, কোনো রাতের রাজারা চুরি করে নিতে পারে বা জোর জবরদস্তি নিয়ে যেতে পারে, চুরি হওয়ার মতো মানে ইয়ে মানে তাদের জিনিস চুরি হবে এটা বিশ্বাসযোগ্য কথা না। হয় কোথাও মানে কট খাইয়া গেছে, ফাইসা গেছে, ধরা পড়ে গেছে, সেখান থেকে বাঁচার জন্য কাউকে মানে এলাকাবাসী বা গ্রামবাসী মহল্লাবাসী তাদেরকে হাতে নাতে নষ্টামি নোংরামিতে ধরছে কোনো রাতের রাজার সাথে বা তাদের খদ্দেরদের সাথে। তখন কিভাবে তাৎক্ষণিক বাঁচবে? খদ্দেরদের পকেটে যা টাকা ছিল ওটা খদ্দেররা দিয়ে বেঁচে গেছে, এখন সে কিভাবে বাঁচবে, এ করবে? তো বাঁচার জন্য হাত গলায় কানে টানে মানে হাতে
যা ছিল যে ভাই আপাতত এটা নে, তবু মান সম্মান মারিস না, মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে মানে কোনো চ্যানেলে যাতে তাদের ছবি প্রকাশ না হয়, কোনো খবর প্রকাশ না হয়, তাহলে তো তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে। এই জন্য এইসব মানে মহল্লার মানুষদেরকে বা ইয়েদেরকে মানে এগুলো দিয়ে হয়তোবা তাৎক্ষণিক বেঁচে আসার চেষ্টা করছে, নাহলে তাদের জিনিস মানে চুরি হওয়ার প্রশ্নই আসে না। ওইভাবে তাদের জিনিসগুলো নাই হয়েছে। তো এখন সে দেখাইতে আসছে যে তার বিরাট অভাব, ঠিক আছে। আর এখন ইয়ের কাছে পরকের রানী সাগিনুরের বাড়ির কাছে মানে দুই বোনে মিলে, পরকের রানী সাগিনুর এবং সে মিলে একটা জমি কেনার চেষ্টা করতেছে যৌথভাবে। তো এখন গতকালকে এসে বলতেছিল যে আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক চেষ্টা করছি মা বাবা কাছাকাছি একটা জায়গা জমি কেনার জন্য, কিন্তু পাই নাই। শেষ পর্যন্ত একটা পাইছিলাম, সেটা যে কোনো কারণে কেনা হয় নাই, তো এখন পরকের রানী সাগিনুরের সাথে আমি একটা জায়গা কিনতেছি। ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা দুলাভাইকে দায়িত্ব দিয়ে রাখছিলাম, খোঁজ খবর নিতে বলছিলাম একটা জায়গার জন্য। তো হঠাৎ করে এখন এই জায়গাটা কিনতে হচ্ছে, আমার হাত এখন একদম খালি, হাতে কোনো টাকা নাই, এই জন্য আমি সোনা দানা বিক্রি করে দিব। তো এইটা শুনে তার মানে এই যে সোনা দানা, তার মানে সম্পদ, তার শখের জিনিসগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, এর জন্য তার চোখের যে মানে এগুলো মানে টিপে টিপে পেঁয়াজের রস বা ইয়ের রস, কমলা লেবুর রস বা গ্লিসারিন দিয়ে চোখ দিয়ে কিছু পানি বের করে ভিউয়ার্সদের মন গলাইছে। কিছু আবেগী, অতি আবেগী মানে কিছু ভিউয়ার্সদের সহানুভূতি আদায় করতে সে সফল হয়েছে। সেই ভিউয়ার্সরা তার কাছে মানে নাম্বার চাচ্ছে, এই সেই তার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, তাকে সহযোগিতা করবে সামান্য 1,00,000 টাকা। কি বলবো, তো এই টাকাটা কি বাংলাদেশি ডাইনি মাগিনুরের কাছ থেকে সে ধার নিতে পারে না? বাংলাদেশি মানে তানুমণ্ডল তাকে ধার দিতে পারে না? তার ভাগ্নি তানুমণ্ডলের জন্য এত আদর, এত মায়া মমতা, তানুমণ্ডলের দোকানে দৈনিক 7-8 লক্ষ টাকার মালামাল ঢুকে, সেই তানুমণ্ডল কি পারে না তার খালামণিকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে? তাহলে তো তার খালামণির চোখ দিয়ে এভাবে পানি পড়ে না। দেশি কুত্তা পারে না তার এই পেয়ারি শালিকে ঠোঁটে ঠোঁট রেখে, যেই শালির ঠোঁট থেকে মিষ্টি খায়, সেই শালিকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে? বাংলাদেশি ডাইনি মাগিনোর এই যে এই কিছুদিন আগেই মানে 1 মাসও হয় নাই, এই যে মালয়েশিয়া থেকে ঘুরে আসলো, দেশি কুত্তা বলতেছে 8.5 লক্ষ টাকা খরচ করে তারা মালয়েশিয়া সফরে গেছে। আচ্ছা, এতগুলো টাকা খরচ হওয়ার কথা না এই 2-3 জন বা 4-5 জন মানুষের বিমান ভাড়া আসা যাওয়া করতে? ওই যে তারা সোনা দানা গয়নাগাটি কিনে শপিং টপিং করে এই টাকা পয়সা খরচ করছে, তবুও এত টাকা হবে না। তো তাদের কথাটাকেই সত্যি হিসেবে ধরে নিলাম। তো সেইখানে এত টাকার সোনা দানা না কিনে তারা যে জমি কেনা, এটা তো 1-2 দিনের মানে কথায় হয়ে যায় না। এটা তো আগে থাকতেই একটা প্ল্যান থাকে যে আমি এতদিনের মধ্যে একটা জমি কিনবো বা করব, বাড়ি করব, এই করব, সেই করব, ব্যবসা করব, এগুলো মানুষের প্রি প্ল্যান থাকে, আগে থাকতে একটা পরিকল্পনা থাকে। তো মেকাবুত্তুরি এবং পরকের রানী সাগিনুরেরও এরকমই একটা পরিকল্পনা ছিল যে তারা অমুক সময়ের মধ্যে বা অমুক জায়গায় একটা জায়গা কিনবে, এটা সেটা। তো তখন কি বাংলাদেশি ডাইনি মাগিনুর, দেশি কুত্তা তানুমণ্ডল তারা জানতো না? তারা কি পারে না মেকাবুত্তুরিকে কিনে দিতে, মানে টাকা ধার দিতে? একবারে দিতে হবে না। তো তানুমণ্ডল আবার বলতে আসে আমি আমার খালামণিদের কাছে পাই, আমি তাদের মেয়ে, এই সেই, তো তারা দিলেই যে আমাদেরকে দিতে হবে? যে মেকাবুত্তুরির বিয়েতে যদি তোরা ওই মেকাবুত্তুরি তোদেরকে যা দিছিল সেইটা না দিয়ে যে তোদের অনুযায়ী মেকাবুত্তুরিকে বিয়েতে কোনো গিফট দিতি, তাহলে মেকাবুত্তুরির শখের জিনিসগুলো বিক্রি করতে হইতো না। মেকাবুত্তুরির কাছে এখন তোদের দেয়া গিফটগুলো সম্পদ হয়ে দাঁড়াইতো, তোদের দেয়া গিফটগুলো সে বিক্রি করতে পারতো তার শখের জিনিস বিক্রি না করে। অবশ্য ডাইনি মাগিনোরের দেয়া একটা আংটি এবং হাগু খাইসর দেয়া একটা আংটি সে রেখে দিছে, ওই দুইটা সে স্মৃতি হিসেবে রেখে দিবে, ওই দুইটা সে বিক্রি করবে না। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তোদের দেওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে। তো মেকাবুত্তুরি এই জিনিসগুলো কিন্তু তার কমেন্টের মাধ্যমে মানে তার মনের কষ্টগুলো প্রকাশ করছে। কিছু ভিউয়ার্সরা যে আমি যে কথাগুলো বললাম যে বাংলাদেশি ডাইনি মাগিনোর, তানুমণ্ডল, দেশি কুত্তা, তারা কি মেকাবুত্তুরিকে সাহায্য করতে পারে না? তানুমণ্ডল তুই যে বলিস, তাহলে তো ঋণ পরিশোধ করা হয়ে গেল। বাংলাদেশি ডাইনি তুই মানে যে বলে গেছিলি মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে ধোলাই করার সময় যে মেকাবুত্তুরি দিছে বলে মেকাবুত্তুরিকে দিয়ে দিলে সেটা তো ঋণ পরিশোধ করা হয়ে গেল, এইটা সেটা, আমরা ঋণ পরিশোধ করতে যাব কেন?
আবার অজুহাত দেখাইতে পারিস যে আমার চাচি শাশুড়ি আমাকে 10,000 টাকা দিছে, আমি আমার চাচি শাশুড়ির ছেলের বিয়ে খেয়ে 10,000 টাকাই দিব। মানে উঠতে বসতে এই পর্যন্ত চাচা শ্বশুর এবং চাচি শাশুড়ি কে এই পর্যন্ত কতবার যে অপমান অপদস্থ করছিলে। আচ্ছা, চাচির শাশুড়ির মানে চোখে চোখে চোখ রেখে কথা বলিস কিভাবে? চাচির শাশুড়ির সাথে মানে তার হাতের রান্না খাস কিভাবে? মানে একই বাসায় মানে সামনাসামনি হোস কিভাবে? লজ্জা লাগে না তানু মণ্ডল তোর? আবার এই যে এখন মেকাবুতুরি এত অভাব অনটন দেখাচ্ছে, এগুলো শুনে যে তোরা মানে সে কমেন্ট পাবলিশ করে তোদেরকে বোঝাচ্ছে যে তোরা কতটা স্বার্থপর আর কত বড় অকৃতজ্ঞ, এটা মেকাবুতুরি নিজের মুখে বলতে পারতেছে না। এগুলোই তার চ্যানেলে তার ভিডিওতে কিছু কমেন্ট পাবলিশ করে তোদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তোরা গলাবাজি চাপাবাজি করিস না। সেও আশায় ছিল তার বিয়ের সময় সবাই তাকে দামি দামি গিফট করবে, সোনা দানা পাবে, কিন্তু সে কিছু পায় না। তো এই কষ্টে তার এই কান্নার ইয়েটা ছিল, আর তোরা সেখানে উল্টাপাল্টা নাটক করিস। এবার আসি মেকাবুতুরিকে তার কর্মদোষে বা তার এই যে মিথ্যা নাটক মায়া কান্না দেখিয়ে যে মারা দিছে এক জায়গায় আর রক্ত দেখায় এসে আমাদের এখানে মলম লাগিয়ে দিতে বলে আমাদেরকে যে ভিউয়ার্স আমি তো পাট খেতে গেছিলাম, কাস্টমার 2 জন থাকার কথা ছিল, সেখানে তো আমাকে 10-15 জনে করে মানে সেই টাকাই দিছে। মানে কন্ট্রাক্ট ছিল 2 জনে করে 2,000 টাকা ধরিয়ে দিবে, কিন্তু আমাকে 10 জন বা 15 জনে করে 2,000 টাকাই ধরিয়ে দিছে। আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক যন্ত্রণা হচ্ছে, এই কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, আপনারা একটু মলম লাগাই দেন। তো তুই মানে রক্ত ঝরাবি এক জায়গায়, মজা পাবি এক জায়গায়, টাকা ইনকাম করবি মানে একরকম ভাবে, আর আমাদেরকে মলম লাগিয়ে দিতে বলবি? ফকিন্নির বাচ্চা, আজকে ঝাড়ুটা আর জুতাটা হাতের কাছে নিয়ে বসি নাই, না হলে তোকে বোঝাইতাম। তুই বেহিসাবি ভাবে টাকা পয়সা খরচ করবি, মানে ভবিষ্যতের চিন্তা করবি না। আচ্ছা, তুই যে সম্পত্তির কথা যেটা বললাম, জমি জামা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য, এগুলো মানুষ আগে থাকতে একটা পরিকল্পনা করে রাখে, মানে যে অমুক সময় এতদিনের মধ্যে আমি একটা ব্যবসা ধরবো বা একটা জায়গা জমি কিনবো বা একটা বাড়িঘর করব। তো তুইও তো এটা হুট করে এরকম সিদ্ধান্ত নিস নাই। আচ্ছা, মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েতে তুই 24-25 হাজার টাকা খরচ করে তাকে স্বর্ণের চেইন দিছিস, এটা সে তোর কাছে পায়, সে এটা ডিজার্ভ করে। মানে তুই যেহেতু আয়রুজি করিস, এটা মানে সে প্রাপ্য। কিন্তু তুই বলছিস যে সে ছাড়া অন্য কেউ বিয়ে করলে তুই এখন কাউকে মানে একটা আংটিও দিতি না, বা মানে একদম 5,000 টাকাও দেওয়ার সামর্থ্য নাই বা দেওয়ার ইচ্ছা ছিল না বা দিতি না, ইয়ে করতি না, তো মাল্টিপ্লাককে তুই ইয়ে হয়ে দিছিস। আচ্ছা, এটা তোর কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে, মানলাম, মেনে নিলাম, যেখানে তোর টাকাটা ভাঙতে হয়েছে। তো তুই কিছুদিন আগেই যখন এই যে হাগু খাইছর কাছে বিয়ে বসলি, কতদিন হয়েছে হাগু খাইছর সাথে তোর বিয়ে হয়েছে? কয় মাস হয়েছে? তো হাগু খাইছর সাথে বিয়েতে সেরকম ধুমধাম করে অনুষ্ঠান করিস না। তুই বলবি যে আমি তো কোনো অনুষ্ঠান করি নাই, মানুষদেরকে খাওয়াই নাই টাওয়াই নাই, খাওয়া দাওয়াতে কোনো টাকা পয়সা খরচ করি নাই, এ নিয়ে অনেক লাঞ্ছিত অপমানিত জুতা পিটা ঝাঁটা পিটা খাইছি, এটা সেটা বলবি, ঠিক আছে? তো ওইগুলো বা এছাড়া তুই যে অপচয়গুলো করছিস, তুই এখন এত টাকা খরচ করে তোর রুমে এসি লাগাইছিস কি কারণে রে? এটার জবাবটা আমাকে দে। তোর এখন তুই জায়গা জমি কিনবি, তুই এসি লাগাইছিস কি কারণে? এটার কৈফিয়তটা দিতে পারবি? আমি জানি এর কোনো কৈফিয়ত নাই। তুই এসি লাগানোর পরেও তুই ক্ষান্ত হোস নাই, তুই এখানে থেমে থাকিস নাই, আবারও প্রায় লাখখানেক টাকা খরচ করে তুই একটা টেলিভিশন কিনে নিয়ে আসছিস। মানে যখন যেটা মনে চায়, যখন আইফোন কিনতে মনে চায় আইফোন কিনে ফেলিস। আইফোন মানে একটা হইলে তোদের চলে না, আইফোন 2টা লাগে। মানে নষ্টামি নোংরামি করে পাটক্ষেত ভেঙে রাতের রাজাদের সাথে নষ্টামি নোংরামি করে মানে বেহিসাবি টাকা ইনকাম করতে পারতেছিস, তো তাই টাকা খরচ করার সময় হুঁশ থাকে না। তোরা যেইভাবে টাকার অপচয় করিস, যেই ফুটানি করিস, মানে সত্যি মানে অনেক ধনী ব্যক্তিরা এরকম ফুটানি করে না, এইভাবে বেহিসাবি টাকা পয়সা খরচ করে না। তো সনবাড়ির কথা বাদই দিলাম, সেটা আরো মানে কিছু বছর আগের কথা, পুরনো কথা, এটা আরো 2.5 বছর বা 2 বছর আগে তুই এটা করছিস, বা 1.5-2 বছর তো হবেই। তো 1 বছরের পুরনো বিষয়টা সেটা বাতিল দিলাম, সেইখানেও তুই প্রায়
লাখ টাকার উপরে খরচ করছিলি। তোর এই যে লিজি কি নাকি ওই যে ডাইনিং টেবিল যার কাছ থেকে অনুকরণ করে তুই 3D ডাইনিং টেবিল বানাইছিস, সনবাড়ি মানে রিসর্ট বানানোর চেষ্টা করছিস। মূলত তো সেটা একটা পতিতালয় বানানোর চেষ্টা করছিলি, জুয়ার আসর বানানোর চেষ্টা করছিলি, কিন্তু এলাকাবাসী সেটা তোকে হাতে নাতে ধরে ফেলে তোর সেই ব্যবসাটা ধ্বংস করে দিছে। তোর ব্যবসাটা মানে ফ্লপ হয়ে গেছে, এটাই হচ্ছে মূল কথা। তো এই জন্য আমি সেটা বাদই দিলাম। কিন্তু এই যে এসি, এই টেলিভিশন, আইফোন, এইগুলো কি কারণে করছিস? হ্যাঁ, মানে এখন এসে তুই মায়া কান্নাকে দেখাস যে স্বর্ণ বিক্রি করে দিতে হইলো। তো তুই সম্পত্তি কিনবি, তুই জমি কিনবি জানিস, তাহলে তুই এসি এবং টেলিভিশনটা এখন নাই কিনতি। আর ব্যাংকে তো অফুরন্ত টাকা ছিলই, কোটি টাকার ধাপ দেখিয়ে গেছিস যে আমরা যখন ব্যাংক থেকে টাকা তুলতে গেছি তখন ব্যাংকের ম্যানেজার বা অফিসাররা আমাদের দিকে তাকিয়ে আছে অন্যরকম ভাবে, এই সে আমাদেরকে বলতেছে টাকা দিবে না, বা এত টাকা কি কারণে তুলি, এত টাকা তোলার নিয়ম নাই, নিষেধ, এটা সেটা। তো আমাদের দিকে তারা কেন এইভাবে তাকিয়েছিল, এটা সেটা। তখন ইয়ে করতেছে যে মানে তোরা নিজেরা হাগু খাইছে এবং তুই নিজেরা বলাবলি করতেছিলি যে তোদের চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না যে তোরা কোটিপতি। তো ব্যাংক থেকে না জানি মানে এরকম একটা ইয়ে বোঝাইছিস যে না জানি ব্যাংক থেকে মানে প্রায় কোটি টাকার মতো তুলে ফেলছিস, লাখখানেক টাকার জন্য তোদের জমি কিনাটা বাকি রয়ে গেছে, সেই লাখ টাকার জন্য মানে স্বর্ণের গয়নাগুলো, এই চেইন, আংটি, কানের দুল, এগুলো বেচতে গেছিস। ফকিন্নির বাচ্চারা, ফটকামি ফাতরামি আর এইসব মানে ধান্দাবাজি, প্রতারণা, পায়তারা, এগুলো বন্ধ করে দেয়। ভিউয়ার্সদের সাথে চিটারি বাটপারি করাটা, ভিউয়ার্সদের সহানুভূতি নিয়ে যে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা না, ভিউয়ার্স কি বলবো, মানে কিছু মানুষের যে খায়া কাম নাই, তো এই জন্য এই যে এইসব রাতের রানীদের মায়া কান্না দেখে তারা আবেগপ্লুত হয়ে যায়, আবেগী হয়ে গিয়ে এই ধরনের রাতের রানীদেরকে, খানকি ব্যবসা মাগিদেরকে সাহায্য করার জন্য মানে আগ বাড়িয়ে মানে দু হাত বাড়িয়ে দেয়, তাদের চোখ দিয়েও পানি পড়তে থাকে। এইসব রাতের রানীদের কান্না দেখে যেসব মানুষের মানে হৃদয় কাঁদে, ওইসব মানুষদেরকে আমি ধিক্কার জানাই। আল্লাহ তাআলার গজব যেন ওইসব মানুষের উপরে পড়ে, এটা আমার দোয়া, আমার আশীর্বাদ। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় আজকের মতো এখান থেকে বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।